আচ্ছা দেখো, আজকে আমাদের গ্রুপ কেমিস্ট্রি লেকচার 4। আমরা গ্রুপ 2 নিয়ে ডিসকাস করছিলাম বেসিক্যালি, মানে অ্যালকালাইন আর্থ মেটাল। আমরা লাস্ট ডেতে ফিজিক্যাল প্রপার্টিজ সম্বন্ধে বলছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন, আয়োনাইজেশন এনার্জি, হ্যাঁ, তারপর তোমার রেডক্স প্রপার্টি, হ্যাঁ, বা রিডিউসিং এজেন্ট হিসেবে কীরকম বিহেভ করে, সেইগুলো চলছিল, মানে ফিজিক্যাল প্রপার্টিসগুলো চলছিল। তো আমরা সেখান থেকেই আবার কন্টিনিউ করব। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কালারেশন অফ দ্য ফ্লেম। কালারেশন of the flame. Coloration of the flame. তার মানে এই যে গ্রুপ 2 যে এলিমেন্ট, এই এলিমেন্টগুলোকে যদি ফ্লেমে ধরা হয় তাহলে এরা কীরকম ক্যারেক্টার দেখাবে, কালার কি দেখাবে? যদি ফ্লেমে ধরা হয় তাহলে কি করবে? দেখো, প্রথমত হচ্ছে যেটা করা হয়, তোমাদের একটা প্র্যাকটিক্যালে আছে 6th সেমিস্টারে, সেটা হচ্ছে ওই কোয়ালিটেটিভ ইনঅর্গানিক অ্যানালিসিস যে পার্টটা আছে 6th সেমিস্টারে, ইনঅর্গানিক কেমিস্ট্রি। সেখানে যে তোমাকে আননোন 4টে স্যাম্পেল দেওয়া হয়, সেই 4টে স্যাম্পেলের মধ্যে তোমাকে বলতে হবে যে তারা কারা, মানে কী কী মেটাল আয়ন বা কী কী মানে ক্যাটায়ন, কী কী অ্যানায়ন আছে আর কি। তো সেটা তোমাকে বলতে হবে। এখন সেটা কি করতে গেলে বেশ কিছু প্রসিজিওর আছে। যেমন তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে করে থাকো যে ফাংশনাল গ্রুপ ডিটারমিনেশন, সেখানে বেশ কিছু প্রসিজিওর করতে হয়। প্রথমে তোমাকে একটা প্রিলিমিনারি টেস্ট করতে হয়। প্রিলিমিনারি টেস্টের মধ্যে বেশ কিছু জিনিস থাকে, যেমন তুমি ওই দেখো ল্যাজাইন টেস্ট, হ্যাঁ, তারপরে তোমার বিভিন্ন যে টেস্টগুলো করো, যে সলিউবিলিটি, হ্যাঁ, এইগুলো করো। তারপরে লাস্টে গিয়ে তোমরা কনফার্মেশন টেস্ট করো। এই কনফার্মেশন টেস্ট করে তারপর তুমি মেল্টিং পয়েন্ট চেক করে তারপর তুমি ছেড়ে দাও যে হ্যাঁ, এটা কনফার্ম, এই ফাংশনাল গ্রুপটা আছে। সিমিলারলি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যেটা হয়, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তোমাকে ওই একই রকমভাবে ওই প্রিলিমিনারি টেস্ট প্রথমে করতে হয়, তারপর কনফার্মেটরি টেস্ট করতে হয়। তো কোনো একটা ধরো আননোন স্যাম্পেল তোমাকে দেওয়া হলো, এই আননোন স্যাম্পেলে তোমার কি বলে কী কী মেটাল আয়ন বা কী কী অ্যানায়ন আছে সেইগুলো তোমাকে বার করতে হবে। মূলত 4টে তোমাকে দেয়, 4টে বার করতে হয়। তো যখনই কোনো আননোন স্যাম্পেল থেকে আননোন রেডিক্যাল তুমি বার করছো, ক্যাটায়ন বা অ্যানায়ন বার করছো, তখন তোমাকে অবশ্যই প্রথমে প্রিলিমিনারি টেস্ট করতে হবে। প্রিলিমিনারি টেস্ট করার উদ্দেশ্য কি? প্রিলিমিনারি টেস্ট করে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী ধরনের আয়ন ওখানে আছে, মানে তুমি একটা হিন্টস পাবে। এবার যখনই তুমি হিন্টস পাবে তখন তারপর তুমি সেই অনুযায়ী তুমি তারপরে সেই পথে তুমি এগোবে এবং কনফার্মেটরি টেস্ট করে দেখবে যে সত্যি সত্যিই সেটা আছে কিনা। এটাই হচ্ছে নিয়ম যে কোনো কোয়ালিটেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে। তো এক্ষেত্রেও প্রথমে যে প্রিলিমিনারি টেস্টগুলো করা হয় তার মধ্যে একটা হচ্ছে ওই ফ্লেম, মানে কালারেশন ইন দ্য ফ্লেম। তারপর আছে ড্রাই টেস্ট, টিউব হিটিং, এগুলো আছে। এগুলো 6th সেমিস্টারে দেখবে, এগুলো খুব করতে হবে আর কি। তো এই যে ড্রাই টেস্ট, এই ফ্লেম কালারেশন ইন দ্য ফ্লেম, এই যে প্রিলিমিনারি টেস্ট যেটা করতে হয় সেইটা কিভাবে করতে হয়? তো জেনারেলি যেটা করতে হয় সেটা হচ্ছে এইরকম, যে প্রথম তোমাকে একটা বাজার থেকে, তোমাকে একটা ওই যে দোকান থেকে আর কি, তোমাকে একটা প্লাটিনাম ওয়্যার কিনতে হবে। দেখবে প্লাটিনাম ওয়্যারটা এরকম, দেখবে এরকম একটা হ্যান্ডেল থাকে, তারপর তার সঙ্গে এরকম একটা তার দিয়ে, হ্যাঁ, এই মাথাটা এরকম থাকে আর কি, এটা ওয়্যার। তো এটাকে বলা হয় প্লাটিনাম ওয়্যার।
তো কি করা হয়, তুমি কি করবে, তোমার কাছে একটা আননোন স্যাম্পেল তোমাকে দেওয়া হলো, আননোন স্যাম্পেল দেওয়া হলো। এবার তুমি এর ফ্লেম টেস্ট করবে, মানে প্রিলিমিনারি টেস্ট করবে। কি করবে, তুমি এই যে এর মাথাটা যেটা আছে, এই মাথাটাকে তুমি এখানে একটু ডুবিয়ে টাচ করে নেবে এই স্যাম্পেলে। তো যখনই স্যাম্পেলে টাচ করে নেবে, এর মাথায় একটু স্যাম্পেল লেগে যাবে। এবার এই স্যাম্পেলটাকে নিয়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এরপরে একটা ওয়াচ গ্লাস নিয়ে, হ্যাঁ, তার মধ্যে কনসেন্ট্রেটেড HCl নিতে হবে, কনসেন্ট্রেটেড HCl। হ্যাঁ, তারপর কনসেন্ট্রেটেড HCl নিয়ে, তাহলে এটার মাথায় এবার কনসেন্ট্রেটেড HCl লেগে গেল ওই স্যাম্পেলে। এটা ছিল স্যাম্পেল, আননোন স্যাম্পেল। আননোন স্যাম্পেল, আর এটা হচ্ছে কনসেন্ট্রেটেড HCl। তাহলে এই দুটো জিনিস নেওয়ার পরে তাহলে কি হলো, এর মধ্যে এটা স্যাম্পেল প্লাস কনসেন্ট্রেটেড HCl নিলে। তো স্যাম্পেল প্লাস কনসেন্ট্রেটেড HCl যদি নাও, তাহলে যে কোনো স্যাম্পেল তাহলে ক্লোরাইডে কনভার্ট হবে। ধরো MX ছিল কোনো একটা স্যাম্পেলটা, ধরো এটা ধরো মনে করো MX। হ্যাঁ, তো এটার মধ্যে যখনই তুমি HCl দেবে, কনসেন্ট্রেটেড HCl দেবে, হ্যাঁ, এটা টাচ করতে এটা টাচ করছো, তার মানে দুটো জিনিস হয়ে গেল। তো আলটিমেটলি সেটা MCl প্লাস, বা যদি অ্যালকালাইন আর্থ মেটাল হয় তাহলে MCl2 প্লাস, ধরো এটা এরকম, ধরো MX2 যদি বলি এটা, তাহলে HX, এভাবে ব্যালেন্স করে আর কি লিখছি, সাবস্টিটিউশন হচ্ছে। তো এইরকমভাবে ক্লোরাইডে কনভার্ট হয়ে যাবে। তো ক্লোরাইডে যখনই কনভার্ট হয়ে যাবে, তো সবসময় ক্লোরাইড এই যে আছে এটা তো আয়নিক কম্পাউন্ড হয়ে গেল। তো এবার কি করা হয়, এই যে স্যাম্পেলটার মধ্যে, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল MCl2। হ্যাঁ, MCl2 এটা হয়। এবার কি করা হয়, এটাকে একটা বার্নারে, তোমাদের যে বার্নারটা আছে, হ্যাঁ, সেই বার্নারে এটাকে ধরা হয়। ঠিক আছে, যখন এই বার্নারে এটাকে ধরা হয়, বার্নারে একদম সাইডে ধরা হয়। তো বার্নারে যখন ধরা হয়, তখন এই যে বার্নারের যে সাইডটা একটা ডিফারেন্ট কালার শো করে। হ্যাঁ, ফ্লেমটা একটা অন্য রকমের কালার শো করে, লাল, সবুজ, হ্যাঁ, তো হলুদ, ব্রাউন, হ্যাঁ, এই ধরনের কালার শো করে। তো এই কালার যখন শো করে, তখন তুমি ইন্ডিকেট করতে পারো, এখান থেকে যে ইন্ডিকেশান পাবে যে এক একটা কালারের জন্য নির্দিষ্ট কিছু মানে মেটাল আছে, যে এই কালারটা হলে এই মেটাল থাকতে পারে, এই কালারটা হলে এই মেটাল থাকতে পারে। তো এই যে কালারটা যদি আসে, তাহলে তুমি সেখান থেকে একটা ইন্ডিকেশান পেতে পারো। ঠিক আছে, তো এই কালার দেখে তুমি একটা মোটামুটি আন্দাজ করতে পারবে যে অ্যাকচুয়ালি ওখানে কি থাকতে পারে। ঠিক আছে, তো সেইটাই হচ্ছে কালারেশন অফ দ্য ফ্লেম টেস্ট। হ্যাঁ, এটাকে বলা হয় প্রিলিমিনারি টেস্ট, এটা কিন্তু কনফার্মেটরি টেস্ট নয় কোনোভাবে। তো এই জিনিসটা আমরা ডিসকাস করব যে কেন কালারটা আসে। হ্যাঁ, তো যেটা হবে সেটা হচ্ছে যে, ধরো কালার, আমি একটা কয়েকটা এক্সাম্পল দিই, যেমন ব্রিক রেড। হ্যাঁ, ইটের যে রং ব্রিক রেড, যদি ব্রিক রেড আসে তাহলে বলছে সেখানে ক্যালসিয়াম থাকতে পারে। যদি ধরো ক্রিমসন রেড আসে, ক্রিমসন রেড তুমি নেটে সার্চ করতেই পারো, এখন যেহেতু তোমার ল্যাবরেটরিতে যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে তুমি নেট থেকে দেখে নিতে পারো ক্রিমসন রেডটা কেমন। ক্রিমসন রেড হলে সেটা হচ্ছে এসার। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো অ্যাপেল গ্রিন, মানে গ্রিন অ্যাপেল তোমরা দেখেছো, গ্রিন অ্যাপেল গ্রিন যদি হয় তাহলে সেটা হচ্ছে বেরিয়াম। তারপর হচ্ছে ক্রিমসন, এই কালারটা হচ্ছে রেডিয়াম। এই কালারগুলো প্রত্যেকটা দেখে চিনতে হবে। হ্যাঁ, এখানে তোমাকে ডেসক্রাইব করতে পারবো না আমি। তো এইগুলো কালারগুলো আসে। তো আর বেরিলিয়াম হচ্ছে কালারলেস। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম হচ্ছে কালারলেস ফ্লেম। মানে ফ্লেমে তুমি যদি বেরিলিয়াম থাকে এখানে স্যাম্পেলের মধ্যে, তাহলে বেরিলিয়াম কোনো কালার দেখাবে না ফ্লেমের মধ্যে। ঠিক আছে, তো আমি দেখি একটু নেটে পাওয়া যায় কি না।
দেখো ফ্লেম টেস্টটা কীরকমভাবে হয় আমরা যদি একটু দেখি, প্রথমটাই আমি দেখি। Certain alkaline earth metals are used in firework displays and produce colorful, vibrant. Lab allows a visual representation of the characteristic flame colors these metals emit. The three metals we will use in our flame test are calcium, strontium, and barium. The materials that we will use for the flame tests are the flame test chemical solutions, 3 200 milliliter beakers, wooden sticks for soaking into the solutions, a Bunsen burner, and a flint lighter. To prepare for the flame tests, we soak the wooden sticks in the chemical solutions for about an hour so that the metal ions absorb into the wooden sticks. Before we go into the flame tests, we will quickly review the chemistry behind the colors that these metals emit when ignited. Let's take calcium for example. The valence electron of the metal, it releases energy. Performing the flame test on is. As you can see, the first metal that we are performing the flame test on is strontium, which emits a vibrant red color. All the colors that the metals emit crimson red যেটা বলছিলাম এটা হচ্ছে স্ট্রনসিয়ামের, of the electromagnetic. স্ট্রনসিয়ামের ক্রিমসন রেডটা দেখো, হ্যাঁ এটা ওরা প্লাটিনাম ওয়্যারের বদলে ওরা উড স্টিক নিয়েছে, হ্যাঁ এটা দিলেও হয়। দেখো স্ট্রনসিয়ামের কালারটা হচ্ছে ব্রিক রেড, এই ক্রিমসন রেড। এইভাবে কালার দেখে তুমি ইন্ডিকেশন করতে পারবে। এটা ক্যালসিয়াম, জাগে তো আমরা এই জিনিসটাই একটু ডিসকাস করছিলাম যে এই যে কালারগুলো আসে, হ্যাঁ যে বিভিন্ন ডিফারেন্ট এলিমেন্টগুলো যে কালারগুলো আসে যদি ফ্লেমে আমি ধরি তাহলে এই কালারগুলো কেন আসে, হ্যাঁ সেইটা আমাকে বুঝতে হবে। দেখো প্রথমত হচ্ছে যে অ্যালকালি মেটাল, এই অ্যালকালাইন আর্থ মেটাল এগুলো হচ্ছে সাইজে কেমন যদি তোমাকে জিজ্ঞেস করা তাহলে কি বলবে, ছোট না বড়? ছোট। অ্যালকালাইন আর্থ মেটাল সাইজে ছোট, সাইজে বড় কিন্তু এর তুলনায় ছোট। হ্যাঁ ওর তুলনায় ছোট হতে, হ্যাঁ ওয়ানের থেকে ছোট সেটা হতে পারে, কিন্তু এমনি সাইজে তো এরা কম্পারেটিভলি লার্জার। গ্রুপ 1 এর থেকে ছোট, হ্যাঁ গ্রুপ 1 এর থেকে ছোট, কিন্তু এমনিতে তো ওরা লার্জার। যদি বলা হয় লার্জার না স্মলার তাহলে লার্জার তো, কারণ বাঁ দিকে আছে একদম। এবার ধরো ওর যে ভ্যালেন্স ইলেকট্রনটা মনে করো এরকম একটা জায়গায় আছে, হ্যাঁ তো ভ্যালেন্স ইলেকট্রনটা যদি এরকম জায়গায় থাকে, এবার এরপরে তো আরও অরবিটাল আছে যেখানে ইলেকট্রন নেই। এবার যেহেতু এরা লার্জার, তাহলে লার্জার হলে আয়োনাইজেশন এনার্জিটা কি এটা এদের লো, হ্যাঁ লার্জ যদি হয় তাহলে আয়োনাইজেশন এনার্জি লো, আর আয়োনাইজেশন এনার্জি লো যদি হয় তাকে ওকে যদি আমি এনার্জি দিই, হ্যাঁ তাহলে ও সহজেই কী হবে, এক্সাইট হবে। অল্প এনার্জি দিলেই ও এক্সাইট হয়ে হায়ার লেভেলে চলে যাবে, ঠিক আছে। এবার এই যে এক্সাইট হয়ে হায়ার লেভেলে চলে গেল, মানে ধরো এটা ধরো গ্রাউন্ড ভ্যালেন্স লেভেল ছিল, এটা তার ফার্স্ট এক্সাইটেড লেভেল, তো এখানে একটা ইলেকট্রন ছিল, হ্যাঁ এবার তুমি কি করলে, তুমি
ওখানে এনার্জি দিলে হ্যাঁ ও এখান থেকে জাম্প করে এখানে চলে গেল। এইবারে এই যে এখান থেকে এইখানে গেল, এই যাওয়াটার জন্য সে কতটা এনার্জি অ্যাবজর্ব করলো, এই ডেলি পরিমাণ। হ্যাঁ, এবং ডেলি যদি এনার্জি অ্যাবজর্ব করে তার করসপন্ডিং একটা ল্যামডা থাকবে, সেটা হচ্ছে ল্যামডা আমি লিখলাম। এবার এই ল্যামডায় সে এনার্জি অ্যাবজর্ব করে চলে গেল উপরে হায়ার এক্সাইটেড স্টেটে। এবার যখন হায়ার লেভেল থেকে আবার লোয়ার লেভেলে ও ডিএক্সাইট হবে কিছুক্ষণ পরে, তখন ও কিছু এনার্জি ছেড়ে দেবে। সেটা কতটা, ওই সেম অ্যামাউন্ট অফ ডেলি ছেড়ে দেবে। আর ডেলি মানেই হচ্ছে কি অর ল্যামডা ছেড়ে দেবে। এবার এই ল্যামডা যেটা ছাড়বে সেটার একটা ওয়েভলেন্থ তো থাকবে, মানে সেটা একটা ওয়েভলেন্থ, তো সেটা একটা ভিজিবল রেঞ্জের মধ্যে পড়বে। তো দেখা যায় যদি স্ট্রনশিয়াম, ধরো মনে করো ক্যালসিয়াম তুমি নিয়ে টেস্ট করেছো, ক্যালসিয়ামের ক্ষেত্রে ল্যামডাটা পড়বে হচ্ছে ওই ব্রিক রেডের যে ল্যামডা তার মধ্যে। ঠিক আছে, তো ওই জন্য তুমি কি দেখবে ফ্লেমে, ব্রিক রেড দেখবে। ঠিক একই রকমভাবে স্ট্রনশিয়ামের ক্ষেত্রে ও অ্যাবজর্ব, ওর এনার্জি এই গ্যাপটাও তো আলাদা, স্ট্রনশিয়ামের আলাদা। তো তখন এই ল্যামডা অ্যাবজর্ব করবে, আবার ডিএক্সাইট হওয়ার সময় ওই ল্যামডা সে ছেড়ে দেবে। তাহলে যে ল্যামডাটা ওই ক্রিমসন রেডের ল্যামডার সঙ্গে সমান, ওই জন্য তুমি ফ্লেমটাই ক্রিমসন রেড দেখবে, মানে যেটা ছেড়ে দেবে সেটা তুমি দেখতে পাবে। আচ্ছা, বেরিয়ামের ক্ষেত্রে এরকমভাবে ল্যামডা একটা অ্যাবজর্ব করবে, আবার সেই ল্যামডাটা ছেড়ে দেবে। তো যখন ডিএক্সাইট হবে তখন ওই ল্যামডাটা সে বের করে দেবে। তো ওই ওয়েভলেন্থটা হচ্ছে তোমার অ্যাপেল গ্রিন রেঞ্জের মধ্যে পড়ে, যেটা ছেড়ে দেবে। তাহলে এইভাবে তুমি বেরিয়ামের কালার দেখতে পাবে, তুমি রেডিয়ামের ওইভাবে কালার দেখতে পাবে। তো কালারটা অ্যাকচুয়ালি কী আসে, তার মানে তোমার যেহেতু অ্যালকালাইন আর্থ মেটালগুলো সাইজে বড়, তাহলে এদের আয়োনাইজেশন এনার্জি লো, ফলে সহজেই অল্প একটু এনার্জি দিলে এরা এক্সাইট হয়ে যায়। তাহলে এক্সাইট হয়ে গিয়ে হাই এনার্জি স্টেটে চলে গেল। এবার কিছুক্ষণ পরে সেটা হায়ার এক্সাইটেড এনার্জি থেকে যখন নিচে নেমে আসবে, তখন সেই অ্যামাউন্ট অফ এনার্জি ছেড়ে দেবে। এবার সেই অ্যামাউন্ট অফ এনার্জির যে ল্যামডাটা, সেটা যদি ভিজিবল রেঞ্জে কোনো একটা কালারের সঙ্গে সমান হয়, তাহলে সেই কালারটা সে শো করবে, মানে ইয়েতে ফ্লেমে। ঠিক আছে, এবার তুমি বলতেই পারো তাহলে এরা তো কালার শো করছে, আচ্ছা কেন বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কেন করছে না, বলতে পারবে? দাদা হয়তো করছে, ওদের এনার্জি ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ছে না। হ্যাঁ, সেটা হতে পারে। আর কি হতে পারে? ওদের যে ফ্রিকোয়েন্সিটা হয় সেটা ভিজিবল লাইটের মধ্যে পড়ে না। আচ্ছা, এটা একটা কারণ হতে পারে। আর কি হতে পারে? আর কি হতে পারে? আরেকটা হতে পারে, যেটা হচ্ছে বেরিলিয়াম আয়নাইজেশন এনার্জি হচ্ছে ওদের খুব একটা হাই হয়, যার ফলে হচ্ছে ওই যে ইলেকট্রনটা যাওয়াটা একটু মানে খুব কষ্টের হয়ে যায়। একদম এক্স্যাক্টলি। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম হচ্ছে স্মল, ফলে এদের আইটা অনেক হাই, ফলে ওদেরকে এক্সাইট করা টাফ। তো নর্মালি ফ্লেমে যখন ধরবে, তখন বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের যে ভ্যালেন্স ইলেকট্রন, সেটা এক্সাইট হবে না। যদি এক্সাইটই না হয়, তাহলে ডিএক্সাইটও হবে না। আর যদি ডিএক্সাইট না হয়, তাহলে কোনো কালার শো করার কোনো প্রশ্নই নেই। তো এটার কারণ হচ্ছে এইটাই, যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম হচ্ছে স্মল ইন সাইজ, যার আয়োনাইজেশন এনার্জিটা হচ্ছে খুব বেশি, ফলে তারা এক্সাইট হয় না। নর্মালি ফ্লেমে ধরলে এক্সাইট হয় না, আর এক্সাইট যদি না হয় ডিএক্সাইটও হয় না, আর ডিএক্সাইট না হলে তো এনার্জি ছাড়ার কোনো প্রশ্ন নেই, কালারও দেখাবে না। ক্লিয়ার, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যেটা কালারেশন যেটা আসে, সেই কালারেশনটা ব্যাখ্যা করলাম। ঠিক আছে, আচ্ছা বলো তো কি, তাহলে অ্যালকালি মেটালের ক্ষেত্রে ওরা কালার দেখাবে না? কি মনে হয়? অ্যালকালি মেটাল গ্রুপ 1, ওরা ফ্লেমে কালার দেখাবে না? দেখানো তো উচিত, যেহেতু বড় আয়নাইজেশন এনার্জিটা কম। হ্যাঁ, তো দেখানো উচিত, হ্যাঁ, এক্সাইট হবে, ডিএক্সাইট হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তার মানে গ্রুপ 1-এ দেখো বেরিলিয়ামের আগে যে তোমার সোডিয়াম আছে, লিথিয়াম আছে, হ্যাঁ, তো এরা সাইজে তো বড়, তো এরা সবাই হচ্ছে তোমার ইয়েতে কালারেশন ইন দ্য ফ্লেমে, মানে ফ্লেমে কালারটা দেখায়। ঠিক আছে, তো ওদের ক্ষেত্রে একই এক্সপ্লানেশন, যে ওদের সাইজটা বড়, আয়োনাইজেশন এনার্জিটা কম, হ্যাঁ, তাহলে সহজে এক্সাইট হচ্ছে, তাহলে ডিএক্সাইটও হবে, তার দরুন তারা কালারটা দেখাবে, এবং সবাই তো ভিজিবল রেঞ্জেই পড়ে আর কি।
তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা ডিসকাস করবো, এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা হচ্ছে বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম do not give characteristic color to the flame while other alkaline earth metals do give. Explain why. কোশ্চেনটা দেখো, যেটা বললাম সেটাই হচ্ছে কিনা। বুঝেছ? তাহলে এটার আমি আর লেখাচ্ছি না, এটার অ্যান্সারটা যেটা তোমাদের অ্যান্সারটা দেব সেটা কোশ্চেন নাম্বার 2-তে এই অ্যান্সারটা করা আছে। তাহলে এটা গেল আমাদের কালারেশন ইন দ্য ফ্লেম। এরপরে হচ্ছে হাইড্রেশন এনার্জি। ঠিক আছে, আচ্ছা হাইড্রেশন এনার্জিটা কি হবে এদের? গ্রুপ 1 এর তুলনায় বেশি হবে। গ্রুপ 1 এর তুলনায় গ্রুপ 2 বেশি হবে। হ্যাঁ, এবং এটা কতটা বেশি বলছে, মোটামুটি 4 to 5 টাইমস, 4 to 5 টাইমস বেশি হবে। ঠিক আছে, কারণ সাইজটা ছোট। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে, তো এটা তো বিশেষ কিছু বলার নেই আর কি। এখান থেকে একটা কোশ্চেন আসে, কোশ্চেনটা আমি একটু করিয়ে দিই। সেটা হচ্ছে লেখো এক্সপ্লেন দি ফলোয়িং। কোশ্চেন লেখো এক্সপ্লেন দি ফলোয়িং। এক্সপ্লেন দি ফলোয়িং বলে নিচে 1 নম্বর লেখো, কম্পাউন্ডস অফ অ্যালকালাইন আর্থ মেটালস, compounds of alkaline earth metals, compounds of alkaline earth metals are more hydrated than those of alkali metals, than those of alkali metals, than those of compounds of alkaline earth metal এ পড়তে বলবেন স্যার। compounds of alkaline earth metals are more hydrated
than those of alkali metals, than those of alkali metals, than those of alkali metals. Full stop. Para change kore, or the crystalline salt of alkaline earth metals, the crystalline salt of alkaline earth metals, or the aita question lekho, or the crystalline salts of alkaline earth metals contain more water of crystallization, more water of crystallization, more water of crystallization, more water of crystallization than the corresponding alkali metal, than the corresponding alkali metal salts, than the corresponding alkali metal salts, than the corresponding alkali metal salts. ঠিক আছে? লিখেছো? তাহলে এটার অ্যান্সার কি হবে? কোশ্চেন কি লিখেছে বলো? বলো কি বলেছে কোশ্চেনটা? অ্যালকালাইন আর্থ মেটালস গুলো মানে মোর হাইড্রেটেড হচ্ছে অ্যালকালি মেটালের থেকে। হ্যাঁ, তো অ্যালকালি মেটালসের থেকে অ্যালকালাইন আর্থ মেটালস বেশি হাইড্রেটেড হচ্ছে, তার মানে ওর চারিদিকে বেশি জল ঘিরে ধরছে। এটা কেন? দ্বিতীয় কোশ্চেনটাও একই। সাইজটা ছোট তো গ্রুপ 1 এর থেকে, হ্যাঁ, তো পোলারাইজিংটা তো ভালো হবে। হ্যাঁ, তাহলে বেশি ওয়াটার মলিকিউলকে ভার করতে পারবে, ঘিরে রাখতে পারবে। এক্স্যাক্টলি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা একটু অ্যান্সারটা লিখে নেওয়া যাক নাকি? লেখো সিন্স, লেখো সিন্স alkaline earth metal ions, since alkaline earth metal ions bracket M2 plus are smaller in size than alkali metal ions, bracket M plus, alkali metal ions bracket M plus bracket close comma M2 plus ions are more extensively hydrated, M2 plus ions are more extensively hydrated than M plus ions, more extensively hydrated than M plus ions, and hence than M plus ions, and hence compounds of M2 plus ions, and hence compounds of M2 plus ions are more hydrated, compounds of M2 plus ions are more hydrated than those of M plus ions, than those of M plus ions. Full stop. For example, M plus ions, full stop. For example, magnesium chloride and calcium chloride, magnesium chloride and calcium chloride exist as, magnesium chloride and calcium chloride exist as MgCl2, exist as MgCl2 dot 6H2O, MgCl2 dot 6H2O and CaCl2 dot 6H2O, CaCl2 dot 6H2O
while 6H2O, while sodium chloride and potassium chloride exist as, while sodium chloride and potassium chloride exist as NaCl and KCl, NaCl and KCl, full stop. Among alkali metals, আচ্ছা বলো দেখি সব অ্যালকালি মেটালসের মধ্যে কে একমাত্র হাইড্রেটেড হয়? এই কোশ্চেনটা তো করেছিলাম ওখানে। লিথিয়াম, এক্স্যাক্টলি। তো সোডিয়াম, পটাশিয়াম ওগুলো বলছে এমনি নর্মালি যেরকম NaCl KCl ওইভাবেই থাকে। তারপর বলছে অ্যামং অ্যালকালি মেটালস কমা অনলি লিথিয়াম, alkali metals, among alkali metals only lithium, comma, because of its small size, because of its small size, because of its small size forms hydrated salts like LiCl, dot 3H2O. লিখেছো? তাহলে এটা হচ্ছে ব্যাপার। ঠিক অল্টারনেটিভলি আরেকটা কোশ্চেন আসে এখান থেকে। কোশ্চেনটা লেখো, Mg2+ ion is more highly hydrated. Mg2+ ion is more highly hydrated than Na+ ion. হয়েছে? Mg2+ ion is হাইড্রেটেড পর কি বললে? than Na+ ion. Mg2+ ion is more highly hydrated than Na+ ion. পারা যাবে তো? Mg2+ Na+ এর থেকে ছোট, তাহলে Mg2+ যদি ছোট হয় তাহলে Mg2+ বেশি হাইড্রেটেড হবে, এটাই। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সলিউবিলিটি। আচ্ছা, সলিউবিলিটির ক্ষেত্রে আমরা সকলেই কি জানি, যে সে আগের দিন যেটা ডিসকাস করছিলাম, যে দুটো কাজ হয় সলিউবিলিটিতে। একটা যে কোনো MX সল্ট, হ্যাঁ, সে প্রথমে কি করে, প্রথমে M+X- এ ভাঙে, ঠিক আছে? তাহলে এখানে যেটা দিতে হয় সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি, আর এখান থেকে আবার ওরা কি করে, ওরা যেটা করে সেটা হচ্ছে ওখান থেকে ও অ্যাকুয়েটেড হয়, M+ অ্যাকুয়েশন, X- অ্যাকুয়েটেড, এর জন্য ওরা ΔH অফ হাইড্রেশন রিলিজ করে। আর এখান থেকে ডাইরেক্ট যদি এটা আমি দেখাই তাহলে এটাকে বলা হয়, হ্যাঁ, আচ্ছা এটা ই দিয়ে করি, সরি যেহেতু ই দিয়ে করছি, হ্যাঁ, এটা এনথালপি টার্মে না লিখে এটাকে আমি ই অফ হাইড্রেশন, এটা হলো। আর এখানে আমি লিখছি ই অফ সলভেশন, এবং শর্ত কি বলছি, ই অফ সলভেশন ইজ ইকুয়াল টু UL minus E of hydration
এবং সলিবিলিটির শর্ত হচ্ছে যে আমার ই অফ হাইড্রেশন মাস্ট বি গ্রেটার দ্যান ইউএল, এটা হতে হবে, এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, আচ্ছা, তার মানে যত ইউএল বাড়বে তত সলিবিলিটি কমবে, আর যত ই হাইড্রেশন বাড়বে তত সলিবিলিটি বাড়বে। তো এটা আমরা লিখে রাখি যে ইউএল ম্যাগনিটিউড সেটা যত বাড়বে, অর এটাকে উল্টো করে দিই, ইউএল যত কমবে, অর ই হাইড্রেশন তার ম্যাগনিটিউড যত বাড়বে, সলিউবিলিটি তত বাড়বে। ঠিক তো? আচ্ছা, এবার এখানে সেই কেস 1 কেস 2 করেছিলাম তো অনেক কিছুই, হ্যাঁ, তো যাক গিয়ে সেগুলো তো হয়েছে। এবার ব্যাপার হচ্ছে এখান থেকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনার মাধ্যমে এই পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করবো, যেখানে কত ধরনের কোশ্চেন হতে পারে আর কি। দেখো, আমরা বলেছিলাম যে ল্যাটিস এনার্জি, দেখো ল্যাটিস এনার্জি আমাদের প্রিভিয়াস যে নলেজগুলো আছে আর কি, তাতে সবসময় ল্যাটিস এনার্জি বেশি হয় কখন? যদি যে দুটো ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে সাইজের কম্পারেবিলিটি থাকে, যদি সেম সাইজ, সিমিলার সাইজ হয়, মানে সাইজ অফ এম প্লাস আর এক্স মাইনাস দুজনের সাইজ যদি কম্পারেবল হয়, তাহলে ইউএলটা অনেক বেশি হবে। আর যত একজন ছোট আর একজন বড় হবে, ডিসিমিলার সাইজ হবে, হ্যাঁ, তাহলে ইউএলটা অনেক কম হবে। ঠিক আছে, কারণ এখানে লুজ প্যাকিং হবে। তো সাইজের মধ্যে যত সিমিলারিটি থাকবে তত ল্যাটিস এনার্জি বাড়বে, সাইজের মধ্যে যত ডিসিমিলারিটি থাকবে তত ল্যাটিস এনার্জি কম হবে, কারণ লুজ প্যাকিং হবে। আর ল্যাটিস এনার্জি যত কম হবে সলিবিলিটি তত বেশি হবে। তো প্রথম কেসটা যেটা করলাম এটা, এখানে সলিবিলিটি কি হবে? কমে যাবে। আর এটাতে বেড়ে যাবে। হ্যাঁ, তার মানে সাইজ যত ডিসিমিলার হবে তাদের সলিবিলিটি তত বেশি। সলিবিলিটি বেশি, আর এটার ক্ষেত্রে সলিবিলিটি কম। তো এইটা একটা ব্যাখ্যা আর কি, যে ল্যাটিস এনার্জি কখন বেশি হয় কখন কম হয়। তো এটার উপর বেস করে আমরা একটা কোশ্চেন করতে পারি, সেটা হচ্ছে যে দেখো, যদি বলে এই কোশ্চেনটা বলছে BeOH whole 2 BeOH whole 2 is insoluble, but BaOH whole 2 is fairly soluble. কি বলবে? প্রথমে দেখতে হবে যে এই যে কম্প্যারিজনটা দিয়েছে কাদের মধ্যে দিয়েছে, বলছে BeOH whole 2 আর BaOH whole 2। দেখো, এবার আমি এই যে কেস একটু আগে যেটা করলাম, এইটা আর এটাকে আমি এখানে জাস্ট ব্যাখ্যা করার চেষ্টা করব যেখান দিয়ে করা যায় কি। দেখো, বেরিলিয়াম আর হাইড্রক্সাইড, এখানে বেরিয়াম আর হাইড্রক্সাইড, তাহলে দু জায়গায় কমন যেটা সেটা হচ্ছে অ্যানায়ন, তাহলে OH মাইনাস, এটা হচ্ছে আমার এখানে অ্যানায়ন আছে। আচ্ছা, OH মাইনাসের সাইজটা যদি তোমাকে বলা হয়, তাহলে এটা কি স্মলার হবে নাকি লার্জার হবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন বাবু।
আছি, ক্লাস নিচ্ছি আর এই মোটামুটি 1টা পর্যন্ত। ও তা কি দরকার, তাহলে বেরোবো? ও তাহলে টাকা তুলতে হবে, কত বলেন তাহলে? আমি তাহলে কত তুলবো বলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ কখন আসবেন? আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা 6 ঠিক আছে, তুলে রাখুন। আচ্ছা দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? কানেকশনটা লস্ট হয়ে গেল। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আমরা যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে যে OH মাইনাস, এই OH মাইনাসের সাইজটা কি? স্ক্রিন প্রেজেন্ট করা নেই। হ্যাঁ স্ক্রিন শেয়ার, স্ক্রিনটা প্রেজেন্ট করা নেই। ঠিক আছে, হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। আচ্ছা এবার দেখো যে OH মাইনাসটা যেটা আছে সেটা কিরকম, যদি বলে স্মল না লার্জ, তাহলে তুমি কি বলবে? স্মল। স্মল তো স্মল। তাহলে এই যে অ্যানায়নটা যদি স্মল হয় তাহলে প্রেফারেবলি এ চাইবে কি ধরনের ক্যাটায়ন আসলে তবে সে একটা হাই ল্যাটিস এনার্জি ওয়ালা কমপ্লেক্স মানে কম্পাউন্ড তৈরি করতে পারবে, আয়নিক কম্পাউন্ড তৈরি করতে পারবে। স্মল ক্যাটায়ন চাইবে, স্মল স্মল, তাই তো? তো এবার দেখো আমার এখানে ক্যাটায়ন কি কি আছে? বেরিলিয়াম 2+, বেরিলিয়াম আর বেরিয়াম 2+। এবার বেরিলিয়াম দেখো উপরের দিকে আছে, তাহলে এটা কি স্মল, তাই তো? আর বেরিয়াম নিচের দিকে আছে, তাহলে এটা লার্জ। তাহলে এখন তুমি যদি এখানে ব্যাপারটাকে দেখাই, তাহলে বেরিলিয়াম হাইড্রক্সাইড যেটা তুমি দেখতে পাচ্ছ, তাহলে বেরিলিয়াম হাইড্রক্সাইড হচ্ছে স্মল, আর OH মাইনাস সেটাও হচ্ছে স্মল। তাহলে এটাও স্মল, এটাও স্মল। তাহলে কম্পারেটিভ সাইজ তো, কম্পারেবল সাইজ, যেটা কোন কেসটাকে স্যাটিসফাই করছে? এটা, তাই তো? তাহলে এর ল্যাটিস এনার্জি কি হবে? প্রথমটা তাহলে বেশি হবে, হাই ল্যাটিস এনার্জি হবে। সলিবিলিটি কমে যাবে। আচ্ছা আবার দেখো হাই ল্যাটিস এনার্জি তো হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর দেখো হাইড্রেশন এনার্জিটা কি আছে, কি হবে? এই দেখো হাইড্রেশন এনার্জি যেটা হাইড্রেশন, দেখো বেরিলিয়াম যেহেতু স্মল, হ্যাঁ বেরিলিয়াম 2+ যেহেতু স্মল, তাহলে হাই হাইড্রেশন এনার্জি। আচ্ছা হাই হাইড্রেশন এনার্জিটা যেটা আছে সেটা এখানে লিখলে ব্যাপারটা কি উল্টে যায়, মানে ব্যাপারটা গুবলেট হয়ে যায়। তো এই জিনিসটা না লিখলেই হবে, মানে এটা
এটাকে অমিট করবে, শুধু ল্যাটিস এনার্জির কনটেক্সটেই লিখলেই ভালো, নাহলে ব্যাপারটাকে আবার মিসগাইড হয়ে যাবে যে আবার হাইড্রেশন এনার্জি যদি বেশি বলে দাও তাহলে সেটাকে তোমাকে আবার জাস্টিফাই করতে হবে যে ল্যাটিস এনার্জিটা তার থেকেও বেশি হাই। হ্যাঁ, এরকম ব্যাপারটা আর কি। তো অতটা ঝামেলার মধ্যে না গিয়ে আমরা হাই ল্যাটিস এনার্জি এখানে পাচ্ছি, তাহলে সলিউবিলিটি আমরা দুটো শুধু ল্যাটিস এনার্জি কম্পেয়ার করলেই হয়ে যাবে। তাহলে সলিউবিলিটি ডিক্রিজ পারলো। আচ্ছা, এবার যখন তুমি বেরিয়াম হাইড্রক্সাইডে যাচ্ছ, বেরিয়ামটা হচ্ছে লার্জ আর হাইড্রক্সাইড হচ্ছে স্মল। তাহলে এখানে এটা লার্জ, এটা স্মল, তাহলে এখানে যেটা হবে সেটা কি হবে? ল্যাটিস এনার্জি লো। লো লো ল্যাটিস এনার্জি মিন্স হাই সলিউবিলিটি বা সলিউবিলিটি ইনক্রিজ করছে। তাহলে দেখো যে প্রথমটা সলিউবিলিটি লো, দ্বিতীয়টা সলিউবিলিটি হাই। কোশ্চেনে কি বলেছে? বেরিলিয়াম হাইড্রক্সাইড ইজ ইনসলিউবল, তার মানে সলিউবিলিটি কম, আর বেরিয়াম হাইড্রক্সাইড ইজ ফেয়ারলি সলিউবল ইন ওয়াটার। বোঝা গেল? বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটার অ্যান্সারটাও আমরা লেখাবো না এখন, প্রত্যেকটা অ্যান্সার লেখাতে গেলে অনেক টাইম লাগবে। তোমরা হচ্ছে বেটার হয় সেটা হচ্ছে এটার অ্যান্সার যেটা দিচ্ছি আমি দেবো আর কি, সেট অ্যান্সার সেটটা যেটা দেবো সেটা কোশ্চেন নাম্বার 1-এর রোমান 2, এখানে অ্যান্সারটা করে দেওয়া হয়েছে। শুধু এটা লিখে রাখো, তাহলেই ওখান থেকে খুঁজে নিয়ে পড়বে। ওকে, এই যেটা ছবিটা যেটা করলাম এটা এটা তুলে নাও, হয়ে গেলে বলবে। আচ্ছা, এরপরে আমরা পরে কোশ্চেন করব, সেটা হচ্ছে বেরিয়াম হাইড্রক্সাইড BaOH2 is highly hydrated or highly soluble in water. BaSO4 is almost insoluble. Okay, BaOH2 is highly soluble in water and BaSO4 is almost insoluble. Explain. বলো। ডিফল্ট আছে SO4 মাইনাস SO4টা বেশি মানে বড়। হ্যাঁ, সালফেটটা বড় আর বেরিয়ামটাও বড়, তাহলে কম্পারেবল সাইজ। তাহলে আগেরটা ক্যাটায়ন দিয়ে বলেছি, আমরা এটা এবার অ্যানায়ন দিয়ে বলবো। তাহলে এখানে ক্যাটায়ন যেটা আছে সেটা হচ্ছে বেরিয়াম 2+। এটা সাইজ যদি বলি তাহলে এটা অবশ্যই এটা লার্জ সাইজ, ঠিক আছে। আচ্ছা, এবার লার্জ সাইজ কম্পারেটিভলি, এবার তার সঙ্গে অ্যানায়ন কি আছে? অ্যানায়ন আছে OH- আর SO4 2-। OH- এক্ষুনি বললাম স্মল, আর SO4- আমরা সবাই জানি এটা হচ্ছে লার্জ। তাহলে সবসময় বেরিয়াম কার সঙ্গে বেশি হাই হাইড্রেশনওয়ালা কম্পাউন্ড তৈরি করে, হাই ল্যাটিস এনার্জি কম্পাউন্ড তৈরি করে? সেটা হচ্ছে লার্জ, তাই না? তাহলে লার্জ যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, এই দুজনের মধ্যে সাইজের যেহেতু একটা সিমিলারিটি আছে, তাহলে সেটা হবে কি, দেখো বেরিয়াম যদি আমি BaSO4 বলি তাহলে এটা হচ্ছে বেরিয়াম 2+, SO4 2-। তাহলে এটাও লার্জ, এটাও লার্জ। হ্যাঁ, তাহলে ক্লোজ প্যাকিং, হাই ল্যাটিস এনার্জি।
ল্যাটিস এনার্জি, তাহলে লো সলিবিলিটি। ওকে, লো সলিবিলিটি। আর এদিকটা কি হবে? এদিকটা বলছে BaOH হোল 2, তাহলে BaOH হোল 2, BA আর OHটা হচ্ছে হাইড্রোক্সাইডটা ছোট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লার্জ, এটা স্মল, তাহলে এখান থেকে হচ্ছে এটা হবে লুজ প্যাকিং, তাহলে লো ল্যাটিস এনার্জি, তাহলে হচ্ছে হাই সলিবিলিটি। ঠিক আছে, বোঝা গেল? মিলছে কোশ্চেনের সঙ্গে? টুকে নাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এবার এটাও উত্তরটা তোমার করে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 রোমান 3, ওখান থেকে করে নেবে। নেক্সট হচ্ছে BeO is insoluble in water, but BeSO4 is soluble in water. বলো। বিও তো ওরা মানে সিমিলার সাইজ হচ্ছে, তার জন্য ল্যাটিস এনার্জিটা বেশি, হাইড্রেশন এনার্জি তার জন্য ইনসলিউবল। BeSO4 দুটো আলাদা সাইজ হচ্ছে, সেক্ষেত্রে বেশি সলিবিলিটিটা বেশি হবে, হাইড্রেশন এনার্জি বেশি। তাহলে BeO এটা কি স্মল, এটাও স্মল, আর BeSO4 হ্যাঁ এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে লার্জ, তাই তো? তাহলে এটা যদি স্মল হয় তাহলে ক্লোজ প্যাকিং, এটা তাহলে লুজ প্যাকিং, এটা কি হবে? এটা তাহলে হচ্ছে হাই ল্যাটিস এনার্জি, এটা লো ল্যাটিস এনার্জি, এটা লো সলিবিলিটি, এটা হাই সলিবিলিটি। হয়েছে? মিলেছে? যদি ইনসলিউবল যেখানে বলবে সেখানে একদম এটা ইনসলিউবল বলে দেবে, কোশ্চেনে যেটা বলবে সেটাই করবে।
হয়েছে? হ্যাঁ আচ্ছা, এটা কোশ্চেন নাম্বার 1 রোমান 4। আচ্ছা, Na2SO4 is water soluble, while BaSO4 is not. দেখো হয়েছে, বলো এটা কি হবে? Na প্লাসটা খুব মানে স্মল, আর এদিকে SO4 2 মাইনাসটা খুব বড়, যার ফলে এখানে লো স্ট্যাকিং হবে, লো ল্যাটিস এনার্জি হবে, তাই এটা সলিউবল হয়ে যাবে। আর Ba2 প্লাসটা হচ্ছে লার্জ, আর SO4 2 মাইনাসটা লার্জ, তার ফলে হচ্ছে এখানে ক্লোজ প্যাকিং হবে, ক্লোজ প্যাকিং হবে হাই ল্যাটিস এনার্জি, হাই ল্যাটিস এনার্জি হলে ওয়াটার ইনসলিউবল হবে। এটা BaSO4 কিন্তু, তাহলে একই রকম ব্যাখ্যা, মানে Na2SO4 আর BaSO4, এটা হচ্ছে স্মল, এটা লার্জ, এটা লার্জ, এটা লার্জ, তাহলে এটা লুজ প্যাকিং, এটা ক্লোজ প্যাকিং। তাহলে এটা লো ইউএল, এটা হাই ইউএল। হাই সলিবিলিটি, এটা লো সলিবিলিটি। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 রোমান 5। আর এখান থেকে আর কি আছে? সিমিলারলি এই কোশ্চেনটা তোমরা করবে, সেটা হচ্ছে BaSO4 is insoluble whereas BeSO4 is soluble in water. হবে তো? একই তো? হ্যাঁ দাদা, তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 রোমান 7।
আচ্ছা, তারপরে কোশ্চেন আরেকটা লেখো, মানে যত ধরনের কোশ্চেন করা যায় আর কি। BaO is insoluble but BaSO4 is না, BaO is soluble but BaSO4 is insoluble in water. দেখো এটা পড়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা স্মল, এটা লার্জ, তাহলে এটা লুজ প্যাকিং সলিউবল, এটা লার্জ, এটা লার্জ, তাহলে ক্লোজ প্যাকিং ইনসলিউবল। তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1-8। বুঝছে? আচ্ছা, এরপর হচ্ছে একটা কোশ্চেন আমরা দেখবে কেমিক্যাল বন্ডিংয়ে করেছিলাম, এই কোশ্চেনটা তোমাদের পেপারে ছিল। লিথিয়াম আয়োডাইড is more soluble than Ki in ethanol. বলো এটা কি দিয়ে ব্যাখ্যা করেছিল সেখানে? হার্টস অফ দিয়ে, ফ্যাজান্স রুল দিয়ে। ফ্যাজান্স রুল দিয়ে, হার্টস অফ নয়, ফ্যাজান্স রুল দিয়ে। তো ফ্যাজান্স রুলে কি বলেছিল? তো ক্যাটায়ন আনায়নের কন্ট্রাকশন, তাই অ্যানায়ন, ক্যাটায়ন আর অ্যানায়ন। হ্যাঁ, এখানে I মাইনাসটা হচ্ছে লার্জ। হ্যাঁ, তাহলে লিথিয়াম প্লাস, হ্যাঁ, এটা হচ্ছে সাইজে ছোট দেন K প্লাস। তাহলে পোলারাইজিং পাওয়ার যদি বলি, তাহলে লিথিয়াম প্লাস K প্লাস। তাহলে লিথিয়াম প্লাস K প্লাস যদি হয় তাহলে কি হবে? তাহলে কোভ্যালেন্সি লিথিয়ামে বেশি হবে সলিউবিলিটি। কোভ্যালেন্সি যখন হবে তখন কম্পাউন্ড, তাহলে LiI গ্রেটার দেন Ki। তাই কোভ্যালেন্সি যত বেশি হবে তত অর্গানিক সলভেন্টের সলিউবিলিটি বাড়বে। তাহলে সলিউবিলিটি ইন ইথানল সেটা হবে LiI গ্রেটার দেন Ki। হয়ে গেল, সেটাই বলা হয়েছে কোশ্চেনে। তাহলে এটা দেখবে কোশ্চেন নাম্বার 1 রোমান 9। হয়েছে? হ্যাঁ, তাহলে এই হয়ে গেল আমাদের মোটামুটি সলিউবিলিটি। আরেকটা কোশ্চেন জাস্ট লিখে রাখো, আরেকটা লাস্ট কোশ্চেন, এটা পারবে। সেটা হচ্ছে দেখো, হ্যালাইডস অফ বেরিলিয়াম, dissolve in organic solvents while those of barium do not. বল
হ্যালাইডস অফ বেরিলিয়াম ডিজলভ ইন অর্গানিক সলভেন্ট। বেরিলিয়াম 2+ এর পোলারাইজিং পাওয়ার বেশি। তাহলে কোভ্যালেন্সি বেশি, তাই তো? হ্যাঁ। তাহলে বেরিলিয়াম হ্যালাইড মানে BaX2 আর বেরিয়াম হ্যালাইড মানে BaH2, তাহলে কোভ্যালেন্সি কার বেশি হবে? তাহলে বেরিলিয়াম 2+ BaX2 লেস দ্যান বেরিয়াম 2+ সাইজ, তাই না? এটা যদি হয় তাহলে অবশ্যই যেটা কোভ্যালেন্সি দাঁড়াচ্ছে সেটা কার বেশি হবে? এটা। তাহলে কোভ্যালেন্সি যে বেশি তাহলে সলিবিলিটি ইন অর্গানিক সলভেন্ট বলেছে। অর্গানিক সলভেন্ট সেটা কি হবে? BaX2 greater than BaH2। ওকে, ঠিক আছে। দা উল্টো হয়ে গেল না কেন? অর্গানিক সলভেন্ট বলেছে তো, যে বেশি কোভ্যালেন্ট সেই তো অর্গানিক সলভেন্টে ডিজলভ হয়, তাই না? তাহলে কোভ্যালেন্ট কে বেশি? কোন জায়গাটা উল্টো হলো বলো? লাস্টেরটা তো একবার বলুন। দেখো সাইজ 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 এটার কম, বেরিলিয়াম 2+ এর সাইজ কম, তাহলে পোলারাইজিং পাওয়ারটা বেশি, পোলারাইজিং পাওয়ার বেশি হলে কোভ্যালেন্সি বেশি, আর কোভ্যালেন্সি বেশি হলে সলিবিলিটি ইন অর্গানিক সলভেন্ট। অর্গানিক সলভেন্টে বলেছে, ইনঅর্গানিক সলভেন্ট নয়। অর্গানিক সলভেন্টে কী হবে? যে কোভ্যালেন্ট বেশি সে সলিবিলিটি বেশি না কি, তাই তো নাকি? হ্যাঁ দাদা ঠিক আছে ঠিক আছে, আমি ভুল দেখেছিলাম, মানে বি আর বি মিস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখান থেকে সলিবিলিটি মোটামুটি এটা হলো, এইসবই আসে আর কি। আচ্ছা, এবার আলোচনা করব হচ্ছে থার্মাল স্টেবিলিটি। এগুলো সব ফার্স্ট ইয়ারে আমরা ইয়েতে কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছি। হ্যাঁ, নেক্সট সলিবিলিটির পরে আমাদের টপিক হচ্ছে থার্মাল স্টেবিলিটি। আচ্ছা, থার্মাল স্টেবিলিটিটা কীরকম ভাবে হয়? কম্পাউন্ডের মধ্যে আয়োনিসিটি যত বাড়বে, আয়োনিসিটি যত বাড়বে তত হিট বেশি লাগবে ইয়ে করতে, তোমার ভাঙতে। ঠিক আছে, তাই তো? তাহলে আয়নিক যত বেশি হবে বন্ড তত শক্তপোক্ত হবে, আর তাকে ভাঙতে বেশি হিট লাগবে। আয়নিসিটি যত বাড়বে তত কি হবে? তার ভাঙতে, তাকে ব্রেক করতে বেশি হিট লাগবে। তাহলে বলা হবে সে থার্মালি বেশি স্টেবল। তাহলে থার্মাল স্টেবিলিটি তা তত বাড়বে, থার্মাল স্টেবিলিটি তা তত বাড়বে। ওকে, এখন তাহলে দেখো, যদি বলা হয় যে কোনো একটা দুটো কম্পাউন্ড দিয়ে বললো যে এ ওর থেকে বেশি থার্মালি স্টেবল, তার মানে তোমাকে প্রমাণ করতে হবে ও ওর থেকে বেশি আয়নিক, তাহলেই হয়ে যাবে। তো এগুলো আমরা দেখবো ফার্স্ট ইয়ারে করেছিলাম, বেসিক্যালি কার্বনেটের জন্য করেছিলাম। তো আমরা ওইটা একটু এখানে ডিসকাস করি। দেখো কোশ্চেন,
এক মিনিট। কোশ্চেন বলছে সিউ বলছে MgCO3 is thermally less stable than CaCO3. Explain. পারবে? হ্যাঁ দাদা, এখানে ওই ম্যাগনেসিয়ামের আকারটা কম হচ্ছে ক্যালসিয়ামের থেকে, তাহলে পায়ের মানটা বেশি হচ্ছে। তাহলে এটা হ্যাঁ হ্যাঁ তার জন্য মানে থার্মাল স্টেবিলিটিটা Mg এর কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা ফ্যাজান্স রুল দিয়ে ব্যাখ্যা করতে পারি, তাই তো? রেডিয়াস রেশিও দিয়ে বলা যাবে তো? হ্যাঁ, রেডিয়াস রেশিও দিয়ে বলা যায় ল্যাটিস এনার্জি কম হলে ভেঙে যাবে, এটা বলা যায়। এগুলো অ্যাকচুয়ালি ফ্যাজান্স রুল দিয়েই বলে আর কি। আমরা যখন ফার্স্ট তোমার কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছিলাম আয়নিক বন্ডিং, সেখানে ফ্যাজান্স রুল দিয়ে পড়েছিলাম, দেখবে। তো এখানে নর্মালি ধরো কার্বনেটটা অ্যানায়ন, হ্যাঁ, এটা লার্জ অ্যানায়ন, তারপরে হাইলি পোলারাইজেবল, হ্যাঁ, লার্জ অ্যানায়ন, তার মানে পোলারাইজেবল, সহজে বিকৃত হয়ে যাবে। এবার ক্যাটায়ন কি আছে? ক্যাটায়ন আছে হচ্ছে Mg2+ আর Ca2+। এবার এদের মধ্যে সাইজ কে ছোট কে বড়? Mg2+ ছোট। ঠিক আছে, এইটা যদি হয় তাহলে সাইজ যার ছোট তার পোলারাইজিং পাওয়ারটা বেশি, তাহলে পোলারাইজিং পাওয়ার Mg2+ greater than Ca2+। আচ্ছা, পোলারাইজিং পাওয়ার যার বেশি তাহলে সেক্ষেত্রে কোভ্যালেন্সি কি হবে? বেশি হবে কার? MgCl2। হ্যাঁ, তখন MgCl2 কম্পাউন্ড লিখতে হবে। MgCl2 ও সরি হ্যাঁ, MgCO3 গ্রেটার দেন CaCl3। আর কোভ্যালেন্সি যত বেশি হবে থার্মাল স্টেবিলিটি কি হবে? দেখো আয়নিসিটি এখানে, হ্যাঁ, তাহলে এখানে কোভ্যালেন্সি যত কম হবে, এটা লেখা যায়, মানে উল্টো তো রিলেশনটা। কোভ্যালেন্সি কম হবে অথবা আয়নিসিটি যদি বাড়ে তাহলে থার্মাল স্টেবিলিটি বাড়বে। তাহলে আমার এখানে কোভ্যালেন্সি যার বেশি তাহলে থার্মাল স্টেবিলিটি তার কম। তাহলে কোভ্যালেন্সি যদি এই অর্ডার হয় তাহলে থার্মাল স্টেবিলিটি, তাহলে বন্ড শক্তপোক্ত সবচেয়ে বেশি CaCO3-তে, তাহলে থার্মালি বেশি স্টেবল হবে। তাহলে থার্মাল স্টেবিলিটি সেটা হচ্ছে MgCO3 less than CaCO3। ক্লিয়ার? 2 নম্বরের একটা কোশ্চেন এসছে, এটাকে একটু ভাষায় লিখতে হবে কিন্তু, জানো তো? এবার এটাকে ডেসক্রিপশন দিতে হবে, শুধু এরকম অ্যারো দিয়ে লিখে দিলে হবে না। এই ডেসক্রিপশনটা তোমার দেখবে ফার্স্ট সেকেন্ড ইয়ারে মানে কেমিক্যাল বন্ডিংয়ে করানো হয়েছিল, তো এখন আর লেখানোর কোনো প্রয়োজন নেই, নিজে লিখবে ওটা, যে এই কথাগুলোকেই একটু ভাষায় লিখতে হবে, যে উই নো দ্যাট বলে চালিয়ে দিতে হবে আর কি। একই রকমভাবে সিমিলারলি CU 2011 সেখানে এসেছিল হচ্ছে কম্পেয়ার থার্মাল স্টেবিলিটি
compare thermal stability of BeCO3 and MgCO3 ঠিক আছে কি হবে MgCO3 greater than BeCO3 আচ্ছা তাহলে শুধু উত্তরটা লিখে দিলে হবে তো তাহলে আমি শুধু লিখে দিচ্ছি এখানে এক্সপ্লানেশন আগেরটার মতোই thermal stability কি হবে MgCO3 greater than BeCO3 মানে এটা মোর কোভ্যালেন্ট তাহলে thermal stability কম এটাকে একই আগেরটার মতো করে এক্সপ্লেইন করতে হবে ঠিক আছে আচ্ছা এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ফিজিক্যাল প্রপার্টিজ এবার আমরা কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আলোচনা করব কেমিক্যাল প্রপার্টিজ আচ্ছা প্রথমে আলোচনা করব হচ্ছে রিঅ্যাকশন উইথ ওয়াটার বলো অ্যালকালি মেটালের ক্ষেত্রে রিঅ্যাকশন উইথ ওয়াটার যে টপিকটা আমরা পড়েছিলাম সেখানে কি এক্সপ্লেন করা হয়েছিল combustion current হাইড্রেশন এনার্জি যার মানে নেগেটিভ যত হচ্ছে তত বেশি ওয়াটার সলিউবল হচ্ছে ওয়াটার সলিউবিলিটি বলিনি আমি বলেছিলাম যে মেটাল বার্ন করা টেন্ডেন্সি মেটাল হয়ে যায় ওয়াটারটা কত বার্ন করবে তাড়াতাড়ি হ্যাঁ তো সেটা সবচেয়ে ভালো কে হবে সবচেয়ে খারাপ কে হবে সবচেয়ে জেন্টলি করে লিথিয়াম তারপরে যত ডাউন দি গ্রুপ যাব তত নেগেটিভ রিডাকশন পটেনশিয়াল দিয়ে ব্যাখ্যা করেছিলেন যার যত বেশি হচ্ছে নেগেটিভ রিডাকশন তাই কি পটেনশিয়ালটা তাহলে সেক্ষেত্রে তো লিথিয়াম সবচেয়ে বেশি জলের সঙ্গে রিঅ্যাক্ট করার কথা ছিল জলের লিথিয়াম এখানে হচ্ছে মানে মেল্টিং পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করেছিলেন মেল্টিং পয়েন্ট দেবে মেল্টিং পয়েন্ট কম হওয়ার জন্য ডাউন দ্য গ্রুপের সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে সেই হিসাবে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করছে খুব তাড়াতাড়ি জন্য তাড়াতাড়ি বার্ন করছে এবং এক্সপ্লোশন হচ্ছে ডাউন দ্য গ্রুপ তো একদমই তাহলে আমরা আগের দিন যেটা ডিসকাস করেছিলাম সেটা আমরা অ্যাকচুয়ালি ওটা থার্মোডিনামিক্স দিয়ে ব্যাখ্যা করিনি মানে এই রিডাকশন পোটেনশিয়ালটা হচ্ছে থার্মোডিনামিক্যাল টার্ম স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল E0 ভ্যালু বা E রেড এগুলো হচ্ছে থার্মোডিনামিক্যাল টার্ম তো এই থার্মোডিনামিক্স দিয়ে আমরা ব্যাপারটাকে যদি ব্যাখ্যা করতাম তাহলে কিন্তু লিথিয়াম সবচেয়ে বেশি জলের সঙ্গে রিঅ্যাক্ট করার কথা কারণ লিথিয়ামের সবচেয়ে বেশি নেগেটিভ E0 তো জলকে বেশি রিডিউস করতো লিথিয়াম বেশি কারণ এখানে হয় যেটা জলের সঙ্গে যেটা রিঅ্যাকশন হয় সেটা আগে বুঝতে হবে জলের সঙ্গে রিঅ্যাকশানটা হয় হচ্ছে তোমার মেটাল প্লাস H2O যখনই তুমি দেবে তখন কি তৈরি হয় হচ্ছে আমার মেটাল হাইড্রক্সাইড তৈরি হচ্ছে মেটাল হাইড্রক্সাইড এবার যেহেতু এটা অ্যালকালাইন আর্থ মেটাল তাহলে MOH2 হ্যাঁ প্লাস তোমার হচ্ছে H2 গ্যাস হ্যাঁ এইটা হচ্ছে এইবার
ঠিক আছে, এই যে হলো আর কি। তো এখানে দেখো এই যে পুরো রিয়াকশানটা, এই রিয়াকশানটা প্লাস হিট। হ্যাঁ, এবার অ্যালকালি মেটালের ক্ষেত্রে যেটা আমরা এক্সপ্লেন করেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই ব্যাখ্যাটা, এই যে রিয়াকশানটা ডান দিকে যাবে এবং এই যে বোম্বার্ডমেন্ট বা এটা হবে, রিয়াকশানটাতে বেশি H2 গ্যাস এবং হিট তৈরি করবে, ফলে এক্সপ্লোশনটা বেশি হবে, সেটা কিসের ওপর ডিপেন্ড করছে না, বলছে কাইনেটিক্সের ওপর দাঁড়িয়ে রয়েছে, থার্মোডাইনামিক্সের ওপর নয়। তো নর্মালি যত মেল্টিং পয়েন্ট কম হবে সে সহজে তত মেল্ট করে যাবে, এই যে হিটটা তৈরি হচ্ছে এই হিটে সে সহজে মেল্ট করে যাবে, আর যত সহজে মেল্ট করে যাবে তত সারফেস এরিয়া বেড়ে যাবে, আর সারফেস এরিয়া যত বেড়ে যাবে তত কী হবে, তার রিয়াক্টিভিটি বেড়ে যাবে, ফলে জলের সঙ্গে রিয়াকশন করবে, বেশি পরিমাণে এক্সপ্লোশন হবে। তো আমরা ডাউন দ্য গ্রুপে সবসময় আমরা জানি যে মেল্টিং পয়েন্টটা কম হয়, মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ করে, আর মেল্টিং পয়েন্ট যদি ডিক্রিজ করে তাহলে সারফেস এরিয়া ইনক্রিজ করবে, আর সারফেস এরিয়া যদি ইনক্রিজ করে তাহলে রিয়াক্টিভিটি ইনক্রিজ করবে, আর রিয়াক্টিভিটি ইনক্রিজ করলে এক্সপ্লোশন ইনক্রিজ করবে। ওকে, তাহলে এখানে তাহলে যদি আমি বলি রিয়াক্টিভিটি, তাহলে কি বলবো, অর্ডার অফ রিয়াক্টিভিটি? তাহলে বেরিলিয়াম সবচেয়ে কম হবে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম, তারপর রেডিয়াম। এটা ছিল আগের দিনের ডিসকাশন। এবার এই জায়গাটায় আমরা রিয়াক্টিভিটি অফ ওয়াটারে এইখানে আমরা যেমন কাইনেটিক্স দিয়েও ব্যাখ্যা করতে পারছি, এই জায়গাটা তুমি থার্মোডাইনামিক্স দিয়েও ব্যাখ্যা করতে পারবে, কারণ এখানে তুমি যে ভ্যালুটা তুমি দেখেছো সেই ভ্যালুটাতে দেখবে এখানে কিন্তু বেরিলিয়াম আর অ্যানোমালাস বিহেভিয়ার দেখাচ্ছে না, এখানে বেরিলিয়ামটার দেখবে তুমি E0টা কমই পেয়েছো। তো এখানে ওই E0 দিয়েও ব্যাখ্যা করা যাবে যে এই যেমন জলকে রিডিউস করার প্রবণতা, হ্যাঁ, জলকে রিডিউস করার প্রবণতা এটা মেটালের রিডিউসিং প্রপার্টির উপরও ডিপেন্ড করছে, সেটা এখানে যেহেতু প্যারালাল যাচ্ছে, দেখবে বেরিলিয়ামের সবচেয়ে রিডাকশন পোটেনশিয়ালটা তোমার মানে কম নেগেটিভ, তারপর আস্তে আস্তে বাড়ছে, তাহলে সেই অনুযায়ী তুমি ওই রিডাকশন পোটেনশিয়াল দিয়েও ওটা ব্যাখ্যা করতে পারবে। মানে আগেরটার ক্ষেত্রে কেন আমরা রিডাকশন পোটেনশিয়াল দিয়ে ব্যাখ্যা করতে পারছিলাম না বলো তো? হ্যাঁ, লিথিয়ামটা গন্ডগোল করছে, লিথিয়ামটা ওখানে গন্ডগোল করছিল সিম্পলি। তো লিথিয়ামটা সমস্যা করছিল বলে আমরা রিডাকশন পোটেনশিয়াল দিয়ে ব্যাখ্যাটাকে পুরোপুরি আমরা অমিট করে দিয়েছিলাম, আমরা মানে কাইনেটিক্স দিয়ে ব্যাখ্যা করেছিলাম। কিন্তু এখানে তুমি কাইনেটিক্স প্লাস থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করতে পারো, মানে এখানে E0 দিয়েও ব্যাখ্যা করতে পারো, হ্যাঁ, E0 দিয়েও ব্যাখ্যা করতে পারো। তো E0 দিয়েও ব্যাখ্যা করলে দেখবে একই রকম ট্রেন্ডই আসবে, এই ট্রেন্ডটাই আসবে, কারণ E0 যে ভ্যালুটা তুমি দেখেছো সেই ভ্যালুটা দেখবে ঠিকঠাকই আছে, বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু মোর নেগেটিভ নেই। তো এটা হচ্ছে মোটামুটি একটা জলের সঙ্গে রিয়াকশান, এটা সম্বন্ধে বিশাল কিছু বলবো না, এটা তো আগে ডিসকাস করে ফেলেছি। এবার এইটা এখান থেকে একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা আমরা একটু ডিসকাস করে নিই। হ্যাঁ, বেসিক্যালি আমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সারই ঠিকঠাক করে প্রিপারেশনটা রাখতে হবে। এক মিনিট। আচ্ছা দাঁড়াও, এটাতে কোশ্চেন এটাই নয়, পরেরটা আমি করছি, দাঁড়াও। আচ্ছা, রিয়াকশন উইথ ওয়াটারের কোশ্চেন তেমন কিছু নেই, ওটা হ্যালাইডের সঙ্গে রিয়াকশনটা আছে, মেটালের সঙ্গে জলের রিয়াকশনে কোশ্চেন তেমন কিছু নেই। আচ্ছা, এরপরে যেটা মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে আগেরটার মতোই ওই রিয়াকশন উইথ নাইট্রোজেন। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে কি বলেছিলাম এই কনটেক্সটে? লিথিয়াম একমাত্র বিক্রিয়া করছিল নাইট্রোজেনের সাথে, বাকিগুলো করছিল না, তাই না?
হ্যাঁ, তাহলে এটা 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 কেন কেন কারণ ল্যাটিস এনার্জিটা এতটাই নেগেটিভ ছিল যে ইলেকট্রন অ্যাফিনিটি আর ডিসোসিয়েশনের যে পজিটিভ এটা ওটাকে ওভারকাম করে যাচ্ছিল, যেটা অন্যান্য অ্যালকালি মেটাল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ওইটা ছিল যে অনলি লিথিয়ামই ওটা স্যাটিসফাই করছিল, যে LHF ফরমেশন যেটা আর কি সেটা নেগেটিভ হচ্ছিল। কিন্তু বাকি যাদের ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইজ বড় হওয়ার জন্য তাদের তোমার কি বলে ল্যাটিস এনার্জিটা কমে যাচ্ছিল, তো ফলে ওরা নাইট্রাইটটা করতে পারছিল না আর কি। LHF তাদের ক্ষেত্রে পজিটিভ হয়ে যাচ্ছিল। তো এবার নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশানে যদি অ্যালকালাইন আর্থ মেটালকে আমি কনসিডার করি, তো অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে আমি ওই রকমভাবে যদি ব্যাখ্যা করি তাহলে কী পাবো আর কি? বলো, এখানে কারা করবে মেনলি? ওখানে শুধুমাত্র লিথিয়ামকে আমি রিয়াক্ট করিয়েছিলাম, এখানে কারা করবে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। মানে এখানে দেখো আমরা জানি যে সাইজ একদম কম্পারেটিভ স্টাডি, জাস্ট সাইজ হচ্ছে গ্রুপ 2 লেস দ্যান গ্রুপ 1। হ্যাঁ, এই যে এবার দেখো লিথিয়ামকে ওখানে আমি বলেছিলাম হ্যাঁ নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করবে, কেন? কারণ স্মলেস্ট বা স্মল সাইজ, না স্মল সাইজ বলে সবচেয়ে ওদের মধ্যে স্মলেস্ট ছিল, ওই গ্রুপের মধ্যে সবচেয়ে স্মলেস্ট করেছিল। এবার তুমি যখন লিথিয়ামের পাশে মানে গ্রুপ 1 থেকে গ্রুপ 2 তে যাচ্ছ, তখন তো তাদের সাইজ কি হচ্ছে? এদের সাইজ কি হয়ে গেল? সাইজ কমে গেল, তো একটু কমে যাচ্ছে। সাইজ কমে গেলে কি হবে, যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে নট অনলি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামও একটু একটু রিয়াক্ট করে নাইট্রোজেনের সঙ্গে। কেন বলো? হ্যাঁ, তাহলে সাইজটা ছোট হয়ে গেলেই তো তোমার ল্যাটিস এনার্জিটা বেড়ে যাবে, কারণ নাইট্রোজেন তো ছোট, তো সাইজটা ছোট হতে হবে। তো সাইজ ছোট হতে হবে। আগেরটার ক্ষেত্রে গ্রুপ 1 এর ক্ষেত্রে লিথিয়ামই একমাত্র ছিল যে কিনা নাইট্রোজেনের সঙ্গে কম্পারেবল সাইজ তৈরি করছিল। এখন যেটা হবে সেটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরাও মোটামুটি নাইট্রোজেনের সঙ্গে রিয়াক্ট করবে, তবে যত ডাউন দ্য গ্রুপে যাবে রিয়াক্টিভিটি কমে যাবে, এটা অবভিয়াসলি ঠিকঠাক। তবে রিয়াক্টিভিটিটা নট অনলি বেরিলিয়াম, শুধু আগে যেরকম লিথিয়াম হচ্ছিল এখন শুধু বেরিলিয়াম হবে এমন নয়, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামও একটু একটু রিয়াক্ট করে, কারণ সাইজ মানে কম্পেয়ার করলেই সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তাই ক্লিয়ার এই জায়গাটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে একটু এটা লেখো, মানে এটা আমার বিশাল কিছু আলোচনা করার কিছু নেই, কারণ আগে আমরা এই জিনিসটা নিয়ে বর্নেমা সাইকেল দিয়ে ডিটেলস এক্সপ্লেন করেছি, তো বারবার একই জিনিস এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা এটাকে একটা কোয়ালিটেটিভ ডিসকাশন করলাম। তো এটাকে আমরা একটু লিখে নিই। লেখো যে অ্যালকালাইন আর্থ মেটালস আর বার্ন, অ্যালকালাইন আর্থ মেটালস আর বার্ন are burned in N2, are burned in N2 to form metal nitride, to form metal nitrides, to form metal nitrides। আচ্ছা, metal nitrides এর ফর্মুলা কি হবে বলো? অ্যালকালি হ্যাঁ, অ্যালকালাইন আর্থ মেটালস আর বার্ন ইন N2 টু ফর্ম মেটাল নাইট্রাইডস, টু ফর্ম মেটাল নাইট্রাইডস। তাহলে M3N2 হবে, কারণ N হচ্ছে 3 মেটাল হচ্ছে 2+, তাহলে এটা 2 গেল, এটা 3 গেল, তাহলে M3N2। তাহলে কমা দিলে M3N2 মেটাল নাইট্রাইডস কমা M3N2, ঠিক আছে? তো তার ইকুয়েশন যদি আমি লিখি তাহলে কি হচ্ছে 3 মেটাল প্লাস N2 হয়ে যাচ্ছে হচ্ছে M3N2। হ্যাঁ, আচ্ছা, মেটাল হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম,
ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। হ্যাঁ, কিন্তু এই প্রথম এই কয়েকটা এলিমেন্টই ভালো করবে, তারপরে আর অতটা হবে না আর কি। তাহলে প্যারা চেঞ্জ করে লেখো। দেখো উইথ ডিসেন্ডিং দ্য গ্রুপ, হ্যাঁ, উইথ ডিসেন্ডিং দ্য গ্রুপ মানে ডাউন দ্য গ্রুপ আর কি। উইথ ডিসেন্ডিং দ্য গ্রুপ, DESCENDING, ডিসেন্ডিং দ্য গ্রুপ, the nitrite formation tendency, the nitrite formation tendency decreases, nitrite formation tendency decreases as size increases, as size increases, size increases, as size increases, full stop. Para change kore lekho, N2 is very much unreactive, N2 is very much unreactive, N2 is very much unreactive as the nitrogen atoms, as the nitrogen atoms within the molecule within the molecule within the molecule within the molecule are triple bonded, are triple bonded, within the molecule are triple bonded, within the molecule are triple bonded, bracket n triple bond n লিখবে, within the molecule are triple bonded, bracket n triple bond n, bracket close, and it is very much stable, and it is very much stable, full stop. The energy required, the energy required, the energy required for the formation of nitride ions, for the formation of nitride ions, bracket n mathay 3 minus, n 3 minus, bracket close, from N2, formation of nitride ions from N2 is much more, which is compensated, the much more key, much more from N2 is much more, comma, which is compensated মানে ওভারকাম করা আর কি, which is compensated by the lattice energy of metal nitrides। আগে যেটা বর্নেবা সাইকেলে এক্সপ্লেন করেছিলাম ওইটাই আর কি, which is compensated by the lattice energy of metal nitride M3N2, metal nitride M3N2। লিখেছো? M3N2, full stop. Lattice energy is very high due to, ল্যাটিস এনার্জি ইজ ভেরি হাই ডিউ টু, কি কারণে বলতে পারবে ল্যাটিস এনার্জি কেন হাই? তো সেম এতে আছে, পিরিয়ডে আছে। আর দেখি আমার, হ্যাঁ সাইজটা ছোট মানে অ্যালকালাইন আর্থ মেটালের। হ্যাঁ, তাহলে দুটো স্মল সাইজের মধ্যে হাই ল্যাটিস। আর কি ব্যাখ্যা হতে পারে? আর একটা জিনিস মিস করে যাচ্ছ ল্যাটিস এনার্জি ইকুয়েশনে। হ্যাঁ বলছি, ল্যাটিস এনার্জি বেশি কেন সেটাকে বলো। মানে প্রথমত হচ্ছে সাইজ কম্প্যারেবল, মানে সাইজটা যেহেতু অ্যালকালাইন আর্থ মেটালের ছোটো হয়ে যাচ্ছে তাহলে কম্প্যাক্ট হবে। আর যদি আর একটা জিনিস বলি, ল্যাটিস এনার্জিতে আর একটা কিসের উপর ডিপেন্ড করে?
ল্যাটিস চার্জের চার্জ, তাহলে আমরা ল্যাটিস এনার্জি ইকুয়েশনে দেখেছিলাম উপরে Z1 Z2 আসছিল, তাহলে চার্জ। তো দেখো অ্যালকালি মেটালে ছিল +1, এখানে কত +2, তাহলে চার্জ বেড়ে গেল ক্যাটায়নের মাথায়, তাহলে চার্জ যদি বেড়ে যায় ল্যাটিস এনার্জি কী হয়ে যাবে, বেড়ে যাবে না? তো তো এদিকে অ্যালকালাইন আর্ট মেটালের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, মানে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন কমে যাচ্ছে, তাহলে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন কমে গেলে ল্যাটিস এনার্জি বেড়ে যায়, আমরা জানি সেই U is proportional to 1/r। তো এটা একটা, আর আরেকটা হচ্ছে U is proportional to Z1 Z2, তাহলে সাইজ কমলে চার্জ বাড়লে ল্যাটিস এনার্জি বাড়ে। তো এখানে সাইজও কমছে, চার্জও বেড়ে যাচ্ছে, তাহলে ল্যাটিস এনার্জিটা ভীষণভাবে বাড়ছে। ওই জন্য এরা এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এতগুলো পর্যন্ত নাইট্রাইট ফর্ম করে, আর আগেরটার ক্ষেত্রে অ্যালকালি মেটালে শুধুমাত্র লিথিয়াম নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করেছিল। তো লেখো ল্যাটিস এনার্জি ইজ ভেরি হাই ডিউ টু প্রেজেন্স অফ হাই চার্জড M2+ and N3-, M2+ and N3- ions। স্যার এটা আরেকবার বলুন লাইনটা। ল্যাটিস এনার্জি ইজ ভেরি হাই ডিউ টু the presence of high charged M2+, high charged বা highly charged presence of highly charged M2+ and N3- ions, M2+ and N3- ions। ঠিক আছে, ওকে? হ্যাঁ স্যার। ওকে, দেখো একটা কোশ্চেন ডিসকাস করা যায়। লেখো Mg3N2 when reacted with H2O gives NH3, but MgCl2 does not give HCl with H2O। ঠিক আছে, Mg3N2 when reacted with H2O gives NH3, but MgCl2 does not give HCl with H2O। ঠিক আছে, এই কোশ্চেনটা লেখো। পারবে কেউ ভেবে চিন্তে দেখো তো একটু 2 মিনিট। স্যার Mg3N2 যে হাইড্রেশন এনার্জিটা সেটা ল্যাটিস এনার্জিকে ওভারকাম করে যাচ্ছে জন্য ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করবে, আর MgCl2 এর ক্ষেত্রে সেটা হবে না জন্য HCl দিচ্ছে না। এবার ওই সব যুক্তি থেকে একটু বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, মানে ওই যুক্তিটা শেষ হয়ে গিয়েছে আর কি, এবার একটু অন্যরকম যুক্তি হবে আর কি। ল্যাটিস এনার্জি হাইড্রেশন এনার্জি দিয়ে আর বেশিক্ষণ টানা যাবে না আর কি। এইগুলোকে বলা হয় হাইড্রোলিসিস রিয়াকশন। এই জলের সঙ্গে রিয়াকশান মানে এগুলো হচ্ছে হাইড্রোলিসিস। তো
তো হাইড্রোলিসিসের ব্যাপারগুলোতে আর ওই ল্যাটিস এনার্জি হাইড্রেশন এনার্জি ব্যাপারগুলো দিয়ে এক্সপ্লেনেশনটা হবে না আর কি, একটু অন্যরকমভাবে ব্যাখ্যা দিতে হবে। পারবে এনিবডি? আমি আগে লিখি। হ্যাঁ স্যার স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দিয়ে কি বলতে হবে? একদম, বলো দেখি। হাইড্রোলিসিসের এক্সপ্লেনেশনগুলো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড উইক বেস দিয়ে বলতে হয়। পারবে? দেখো আমি প্রথমে লিখি। হ্যাঁ তোমরা লিখবে না। দেখো প্রথমে আমি Mg3N2 এটার সঙ্গে জলের রিয়াকশন করাচ্ছি। তো সিম্পলি যদি এটাকে জলের সঙ্গে রিয়াকশন করে এটাকে বলা হয় হাইড্রোলিসিস। হাইড্রা মানে ওয়াটার। আচ্ছা, তাহলে হাইড্রোলিসিস যদি করা হয় তাহলে এখানে কি প্রোডাক্ট হবে বলে তোমার মনে হয়? হ্যাঁ এখানে এখানে অ্যাকচুয়ালি 6 মলিকিউলস অফ H2 লাগবে। দেখো Mg3N2 মেটাল নাইট্রাইট একে যদি জলের সঙ্গে রিয়াক্ট করাও তাহলে এখানে H2 ভেঙে একটা H+ আর OH- তৈরি করবে। তো OH- অ্যানায়ন আর H+ ক্যাটায়ন। তো এখানে ওই এক্সচেঞ্জ রিয়াকশন হবে কীরকম? MgOH2 এটা হবে, যেহেতু 3টে আছে তাহলে 3টে MgOH2 প্লাস 2NH3। দেখো ব্যালেন্স ঠিক আছে নাকি দেখে নাও। এবার এই যে MgOH2 এটাকে যদি আমি বলি এটা স্ট্রং বেস, এটা বেস তো তাই তো, তাহলে এটা স্ট্রং বেস না উইক বেস তুমি কি বলবে? স্ট্রং বেস। স্ট্রং বেস। ঠিক আছে, তাহলে স্ট্রং বেস। তাহলে স্ট্রং বেস যদি হয় তাহলে NH3কে আমি যদি অ্যাসিড বলি তাহলে এটাকে কি ধরনের অ্যাসিড? এটা তো বেস অ্যাকচুয়ালি। স্যার উইক অ্যাসিড। উইক অ্যাসিড। উইক অ্যাসিড। আচ্ছা, সিমিলারলি যদি আমি MgCl2 কে বলি তাহলে সেখানে MgCl2 এর মধ্যে যদি আমি হাইড্রোলিসিস করি সিমিলারলি তাহলে সেখানে কি হওয়া উচিত? MgOH2 প্লাস HCl দুটো, এটা হওয়া উচিত তো। এবার এই MgOH2 এটা কি বললাম এক্ষুনি? স্ট্রং বেস। আর HCl স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, তো দেখো আমরা দুটো হাইড্রোলিসিস করলাম। প্রথম হাইড্রোলিসিসে পাচ্ছি আমরা স্ট্রং বেস উইক অ্যাসিড। হ্যাঁ, আর এটা কি পাচ্ছি? স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড। তো যারা স্ট্রং বেস হয় তারা কি করতে চায় বলো? স্ট্রং বেসটা কি করে? না, প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে। উল্টো করে বলো। OH- ছাড়বে। OH- ছাড়বে, তাহলে স্ট্রং বেস মানে OH- ছেড়ে দিতে চায়, তাই তো? তাহলে OH- ছেড়ে দিতে চায়। আর স্ট্রং অ্যাসিড মানে H+ ছাড়তে চায়, তাই না? অ্যাসিড মানে H+ ছাড়তে চায়, আর বেস স্ট্রং বেস মানে OH- ছাড়তে চায়। তো যখনই এরকম সিচুয়েশন হবে এও ছাড়তে চাইছে এও ছাড়তে চাইছে, তারপরে H+ আর OH- রাখতে চাইছে না, তো এরা দুজন জুড়ে গিয়ে কিন্তু কী তৈরি করবে?
আর ব্যাকে জল তৈরি করে দেবে। ব্যাকে জল তৈরি করবে, তার মানে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা কোন দিকে যেতে চাইছে অ্যাকর্ডিং টু লাসেটলে প্রিন্সিপাল? ব্যাকওয়ার্ড। তাহলে ফরওয়ার্ড ডিরেকশনে কি হবে, তাহলে যেতে চাইছে ফরওয়ার্ড ডিরেকশনে যেতে চাইছে না স্যার, তার মানে এর হাইড্রোলিসিস হবে না, না হবে না, হবে না। তার মানে এখান থেকে যদি জেনারেলাইজ করা হয় তাহলে তুমি কি বলবে কাদের হাইড্রোলিসিস হয় না? স্ট্রং বেস স্ট্রং যারা স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড তৈরি করে তাদের হাইড্রোলিসিস হবে না। হ্যাঁ, তার মানে এই MgCl2 এরা যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট হয় তাহলে তারা কখনো হাইড্রোলিসিস করবে না। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট তো এটা, তার মানে আমরা রিঅ্যাকশন কি লিখি, বেস স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস জুড়ে দিলাম লবণ জল তৈরি হলো, এটাই তো হয়। তার মানে রিঅ্যাকশনটা তো এদিকে যায় সবসময়। হ্যাঁ, এই জায়গাটা ধরো মনে করো NaOH আর HCl জুড়ে দাও, তাহলে কি তৈরি হবে? NaCl আর জল। হ্যাঁ, তার মানে সেটা কোন দিকে সবসময় রিঅ্যাকশনটা কোন দিকে যায়? লবণ জলের দিকে তো, লবণ জলের দিকে। কিন্তু উল্টোটা তুমি লবণ আর জল মেশাও, তুমি কোনো অ্যাসিড আর বেস পাবে না। NaCl জলে গোলো, NaCl কে যদি জলে গোলো তাহলে সেখানে কি অ্যাসিড বেস তৈরি হবে? হবে না তো, জাস্ট ডিসোসিয়েশন হয়ে যাবে, কিছুই হবে না। তার মানে তুমি যদি এই জায়গাটা MgCl2টাকে না ভেবে তুমি যদি NaOH ভাবো, ব্যাপারটাকে আরো সিম্পল করে ভাবতে পারবে আর কি। NaOH কে জলে দিলে তাহলে সে কি কখনো NaCl কে জলে দিলে, তাহলে NaCl কে জলে দিলে কখনো NaOH আর HCl পাবে? এটা কখনো পাই আমরা না, তাহলে কখনোই আমরা HCl পাবো না। কেন? কারণ তারা হচ্ছে NaClটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই NaOH আর HCl এর সল্ট, মানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট। তো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট যারা হয় তারা কখনো ওই HCl তৈরি করবে না। কিন্তু যদি এইটা হয়, মানে স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড হয়, তো স্ট্রং অ্যাসিড কি চাইবে? OH মাইনাস ছেড়ে দিতে, কিন্তু এ কি ছাড়তে চাইবে H প্লাস? বলো তো। না না, এ ছাড়তে চাইবে না। হ্যাঁ, তাহলে এ তো ছাড়তে চাইবে না, এ তো উইক অ্যাসিড তো H প্লাস ছাড়তে চাইবে না। তো উইক অ্যাসিড যারা, তারা তো যদি ছাড়তে না চায় তাহলে এখানে জল তৈরি হওয়ার প্রবণতা কি নেই। তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এখানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা হবে না, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা হবে। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন যদি হয় তাহলে অ্যামোনিয়া তৈরি করবে, বুঝতে পারছো? তাহলে যদি MgN3 কে দাও তাহলে অ্যামোনিয়া তৈরি হবে, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনে যাবে। এবার তাহলে এটাকে জেনারেলাইজ করলে কি দাঁড়ায়, যদি কোনো সল্ট স্ট্রং অ্যাসিড উইক বেস বা স্ট্রং বেস উইক অ্যাসিড হয়, মানে একটা স্ট্রং একটা উইক, তাহলে সেই হাইড্রোলিসিসটা হবে। বুঝতে পারছি? অথবা যদি উইক হয় তাহলেও হবে, মানে উইক স্ট্রং হবে, যে কোনো একটা, যদি একটা উইক একটা স্ট্রং থাকে হবে, যে দুটোই উইক হলেও হবে। কারণ দুটোই যদি উইক হয় তো আরও ভালো হবে, কারণ সেক্ষেত্রে তো বাঁ দিকে আসার কোনো প্রশ্নই নেই। এটাও যদি উইক হতো, MgOH2টাও যদি উইক হতো তাহলে সে তো OH মানে ছাড়তে চাইতো না, তাহলে সেক্ষেত্রে আরও হাইড্রোলিসিসটা ভালো হতো, ব্যাকওয়ার্ডে আসতোই না। তার মানে উইক স্ট্রং উইক হাইড্রোলিসিস হবে, আর যদি দুটোই স্ট্রং হয় তাহলে হাইড্রোলিসিস হবে না। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে কোশ্চেনটা আবার পড়ো। কোশ্চেনটা কি বলছে? বলছে Mg3N2 when reacted with H2O gives NH3। তারপরে দেখো Mg3N2টা যদি জলে দাও তাহলে NH3 উৎপন্ন হবে বলছে, তাহলে NH3 উৎপন্ন করতে গেলে হাইড্রোলিসিস করতে হবে, তাহলে হাইড্রোলিসিস হবে বলছে, তার মানে NH3 হবে। আচ্ছা, বাট MgCl2 ডাজ নট গিভ HCl, বলছে MgCl2 HCl দেবে না। কেন? কারণ MgCl2 হাইড্রোলিসিস করবে না। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা এটাকে লিখব কিভাবে? তাহলে প্রথমে লেখো সিন্স Mg3N2 is a salt of strong base
Mg3N2 is a salt of strong base ব্র্যাকেটে MgOH whole 2. Mg3N2 is a salt of strong base, MgOH whole 2, and weak acid NH3. Weak acid NH3. ঠিক আছে, comma. It gets hydrolyzed by H2O, hydrolyzed by H2O, to give MgOH whole 2 and NH3. MgOH whole 2 and NH3 বলে প্রথম ইকুয়েশনটা, প্রথম রিঅ্যাকশনটা লিখে ফেলো। এগুলো আর লেখার দরকার নেই। লিখেছ? প্যারা চেঞ্জ করে লেখো। লেখো সিন্স MgCl2 is a salt of strong base, since MgCl2 is a salt of strong base, MgOH whole 2 and strong acid HCl, since MgCl2 is a salt of strong base MgOH whole 2 and strong acid HCl, it is not hydrolyzed by H2O to give HCl. বলে নিচের ইকুয়েশনটা লেখো, আর এখানে একটা ক্রস দিয়ে দেবে হাইড্রোলিসিসের, এখানে এরকম ভাবে একটা ক্রস দিয়ে দেবে, হাইড্রোলিসিসটা হবে না। ঠিক আছে, তাহলে এই হলো রিঅ্যাকশন উইথ নাইট্রোজেন। তো এইভাবে পরপর আমাদের আরও করতে হবে আর কি। তো আজকে আমরা এখানেই শেষ করব। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে আজকে। নেক্সট দিন আবার এরপর থেকে কন্টিনিউ হবে।